Practice under pressure is what turns preparation into performance. That's the real result of model test. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের বিশেষ সেশন 47তম বিসিএস প্রিলি ফাইনাল মডেল টেস্ট কেন দেব কি পাবো এই অনুষ্ঠানে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুল ইসলাম নাহিদ, আমি সহকারী কর কমিশনার হিসেবে কর্মরত আছি 43তম বিসিএস থেকে, এবং আমরা অত্যন্ত আনন্দিত আজকের সেশনে আমাদের সঙ্গে অতিথি হিসেবে পেয়েছি শ্রদ্ধেয় শানিরুল ইসলাম শাওন ভাই, যিনি 41তম বিসিএস থেকে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন, এখন 43তম বিসিএসে সহকারী কমিশনার হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরত আছেন। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে আছে একদম ফ্রেশ 44তম বিসিএস থেকে সহকারী পুলিশ সুপার হিসেবে রিকমেন্ডেড হওয়া জুয়েল আহমেদ। জুয়েল, তোমাকে স্বাগত, এবং শাওন ভাই আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ইস্যু নিয়ে কথা বলবো, মূলত মডেল টেস্ট কেন দেব আমরা, মডেল টেস্ট কিভাবে প্রার্থীদেরকে হেল্প করে থাকে, বিশেষ করে একটা চাকরি প্রস্তুতির পরীক্ষার সময়, বিশেষ করে যখন ফাইনাল পরীক্ষাটা আসছে তার আগে তার কৌশলটা সাজাতে, তার উইকনেসগুলো ফাইন্ড আউট করতে, একই সঙ্গে পরীক্ষার হলে যে রিয়েল এনভায়রনমেন্ট সেটার সঙ্গে অ্যাডাপ্ট করতে গেলে আসলে এই মডেল টেস্টগুলোর রোলটা কি প্লে করে। এবং একই সঙ্গে আমরা দেখি যে যেহেতু জুয়েল তুমি রিসেন্টলি ক্র্যাক করেছো, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে অনেকের প্রবলেম হয়, এবং একই সঙ্গে শাওন ভাই আপনি তো পরপর অনেকগুলো বিসিএস ক্র্যাক করেছেন, আপনি আপনার অভিজ্ঞতা থেকেও দেখেছেন যে আসলে মডেল টেস্ট নানা কারণে হেল্প করে থাকে বিভিন্নভাবে। সার্টেনলি, এক্স্যাক্টলি। তো এখন আমরা জানি যে শীঘ্রই আগামী 19শে সেপ্টেম্বর 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এর আগে এই কম সময়ের মধ্যে আমাদের হাতে সময় আছে 1 মাসের কিছু বেশি সময়। তো এই সময়টা আসলে একজন প্রার্থী ঠিক কিভাবে ব্যবহার করবে এবং সবচেয়ে অপটিমাম আউটপুটটা পেতে গেলে, হোয়াট উই মিন বাই দ্যাট ইজ ক্র্যাকিং দ্য প্রিলি, তো সে কীভাবে প্রিলি ক্র্যাক করার জন্য মডেল টেস্টগুলোকে কাজে লাগাতে পারে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই যদি শাওন ভাইয়ের কাছে একটু আসি, তো আপনি তো পরপর দুবার বাংলাদেশ সিভিল সার্ভিস ক্র্যাক করেছেন, এবং আমরা এটাও জানি যে আপনি এর আগে বিভিন্ন চাকুরিও করেছেন, যেটার এক্সপিরিয়েন্স, বিশেষ করে মডেল টেস্ট দেওয়ার এক্সপিরিয়েন্স আপনাকে বিভিন্ন ধাপে এগিয়ে রেখেছে। তো এই স্বল্প সময়, এই সময়টাতে আসলে প্রার্থীদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? থ্যাংক ইউ নাইট ভাই, আলহামদুলিল্লাহ, যাক ভালো হয়েছিল আমার। তো আমি শুরুতে একটা কথা বলে নিব যে বিসিএস এর যে প্রিপারেশন আছে এটাকে আমি বলবো যে মাদার অফ অল জব প্রিপারেশন। আমার নিজের হিসাবে যে বিসিএস এর প্রিপারেশন যদি একবার আমরা ঠিকঠাক মতো নিতে পারি, এটার সিলেবাসটা আসলে এত কম্প্রিহেনসিভ, এত ডিপ, যে সেটা অন্যান্য সকল চাকরির পরীক্ষার প্রিপারেশনের বেলায় কিন্তু আমাদেরকে এক ধাপে এগিয়ে রাখে। সো যেহেতু প্রার্থীদের এখন হাতে সময় আছে আর কতটুকু, মোটামুটি 1 মাসের কিছু বেশি, 1.5 মাসের মতো ধরা যায়, এখন কিন্তু নতুন জিনিস আর ইনপুট দেওয়ার কিন্তু সুযোগ নেই। তাছাড়া এই প্রিলিটা এত পরে হচ্ছে, আসলে আগের প্রিলির সাথে এটার একটা বেশ ভালো গ্যাপ আছে। সো আমার মনে হয় যে বছরব্যাপী সবাই যে যতটুকু পড়েছেন, শেষ মুহূর্তে এটা হচ্ছে এখন কি ঘষা মাজা করার সময়, দ্য টাইম অফ রিফারবিশমেন্ট, যে এখন আমি যা পড়েছি সেটা আমাকে রিভাইজ করতে হবে এবং ক্রমাগত নিজেকে যাচাই করতে হবে যে আমি কী পড়লাম, সেটা মাথায় কতটুকু আছে, সেটা অ্যাডপ্ট করতে পারছি কিনা। আমি খুব ভালো কিছু ইনফরমেশন মাথায় রাখলাম, এখন সেটা প্রশ্ন ধরে আমি সেটার বৃত্ত ভরাট করতে পারছি না, তাহলে তো আসলে লাভ নেই। সুতরাং এই শেষ মুহূর্তের এখন যে সময়টা আছে সেটা হচ্ছে টাইম ফর দ্য লাস্ট প্রিপারেশন। নিজেকে ঘষে মেজে এখন প্রিলির জন্য নিজেকে মানিয়ে নিতে হবে, এটা এখন সময় হচ্ছে, এটা এখন আর নতুন কিছু তেমন কিছু পড়ার সময় নেই, আসলে নিজেকে বারবার যাচাই করতে হবে। তো আমরা যদি একটু জুয়েলের কাছ থেকে শুনি একই প্রশ্ন, আসলে সময় কম, তুমি রিসেন্টলি বাংলাদেশ সিভিল সার্ভিস ক্র্যাক করেছো, রিকমেন্ডেড হয়েছো, তো তোমার এক্সপিরিয়েন্সেস আর মোর ফ্রেশ দেন শাওন ভাই অ্যান্ড মি অ্যাজ ওয়েল। তো এখন তোমার দিক থেকে আসলে কি বলবে যে শেষ সময়টায় সময় কম, মডেল টেস্ট আমরা ডেফিনেটলি দিব, তো সেক্ষেত্রে আসলে আর কি কি উপায়ে সে নিজের প্রস্তুতিকে শানিত করতে পারে? এই ক্ষেত্রে আমার মনে হয় যে একজন অ্যাসপায়ারেন্টের উচিত তার যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনে ইনপুট দেওয়া, যে কথাটা শাওন ভাই বলল যে ইনপুট দেওয়ার ব্যাপারটি শেষ। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যত বেশি রিভিশন করা যায় এবং যত বেশি পরীক্ষা দিয়ে নিজের যে কমন মিস্টেকের জায়গাগুলো আছে, টাইম ম্যানেজমেন্টের জায়গাগুলো আছে, এবং পরীক্ষার হলে একটু স্ট্যান্ডার্ড, একটু কঠিন প্রশ্নে বা একটু অনাকাঙ্ক্ষিত প্রশ্নের প্যাটার্ন যখন চলে আসবে, সেটার সাথে কিভাবে অ্যাডপ্ট করতে হয়। কারণ প্রিলিমিনারি চূড়ান্ত পরীক্ষাটা 2 ঘন্টা,
এই 2 ঘন্টা সময়ের মধ্যে, এত স্বল্প সময়ের মধ্যে আপনাকে 200 কোয়েশন সলভ করতে হবে। সেখানে কোনো একটা সাবজেক্ট, বেসিক্যালি পিএসসির পরীক্ষাতে 2-একটা সাবজেক্টে খুব বেশি ক্রিটিক্যাল কোয়েশন হয়ে থাকে প্রিলিমিনারি পরীক্ষাতে। তো এই ক্ষেত্রে আপনি যখন একটা নর্মাল প্রিপারেশনের মধ্য দিয়ে যাবেন, হঠাৎ করে আপনি গিয়ে দেখলেন যে আপনার 2টা সাবজেক্টের আপনি আনসার করতে পারছেন না, এই যে মেন্টাল প্রেশারটা চলে আসবে আপনার উপর, সেইটার সাথে অ্যাডপ্ট করা, এই ক্ষেত্রে হচ্ছে লাস্ট যে সময়টা, লাস্ট 1 মাস 1.5 মাসের যে সময়টা থাকে, আমি ব্যক্তিগতভাবে এই সময়টাতে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতাম। এবং সেটা দেওয়ার ক্ষেত্রে আমার যে স্ট্যান্ডার্ড প্রশ্ন, সেটাকে খুঁজে বের করার চেষ্টা করতাম যে কোথায় আমি স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দিতে পারবো, একদম রিয়েল টাইম এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এক্স্যাক্টলি। তো শাওন ভাইও হয়তো এই জায়গাটায় অ্যাগ্রি করবেন জুয়েলের সঙ্গে। জুয়েল যেটা বলল, বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে ইকোসিস্টেমটা, বিশেষ করে চাকরি প্রস্তুতির যে ইকোসিস্টেম, সেটাকে যদি একটা ইকোসিস্টেম হিসেবে বিবেচনা করি আমরা, এখানে দেখি অ্যাসেসমেন্টের জন্য অনেক টুলস আছে, অনেক প্ল্যাটফর্মস আছে। তো একটা বড় প্রশ্ন আমাদের সামনে যেটা এসে দাঁড়ায়, যে আসলে প্রার্থীরা রিয়াল পরীক্ষার যেই এক্সপিরিয়েন্স, সেটা নেয়ার জন্য আপনি যে প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছেন, সেটা কি আপনার সিভিল সার্ভিসের রিয়াল প্রিলিমিনারি টেস্টের যে কোয়েশ্চেন, সেটার সঙ্গে অ্যালাইন করছে কিনা, ওটা কি ওরকম ক্রিটিক্যাল কিনা, বা পিএসসির সিলেবাসের সঙ্গে কতটুকু সেটাকে ওয়েল স্ট্রাকচার, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি আসলে? মডেল টেস্ট দেওয়ার জরুরি মানে কেন জরুরি, এটা ওই যে জুয়েল ভাই যখন বলছিল, মানে মনে পড়ে যাচ্ছে যে আমার কাছে এখনো যখন মানে নবাগত যারা আছে, কেউ যখন জিজ্ঞেস করে যে ভাই লাস্ট মোমেন্টে কি করব, আমি আগে থেকে এখন অবধি এই কথাই বলি যে পরীক্ষার 1 মাস আগে থেকে সকাল বিকাল 2টা করে মডেল টেস্ট দিবা। তো যা পড়বা সকাল বিকাল 2টা করে মডেল টেস্ট তোমাকে দিতে হবে। ওই 2 ঘন্টায় কতটুকু সময়ের মধ্যে দাগাচ্ছ, পরীক্ষা অবশ্যই 1 ঘন্টা 45 মিনিটে ঘরে বসে দিতে হবে। এক্স্যাক্টলি। আমি এটা সেট করে দিই কেন, কারণ যখন আমি ঘরে বসে বসে এই 105 মিনিটে পরীক্ষা দেওয়ার অ্যাবিলিটি যখন আমার চলে আসবে, পরীক্ষা হলের 120 মিনিট তখন আমার কাছে যে মোর দেন ইনাফ। এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া সেট করা। আর প্রশ্নের যেটা ওই যে বললেন যে অ্যালাইনমেন্টে আসছে কিনা, এখন প্রশ্ন যদি আমার বিলো স্ট্যান্ডার্ড হয়, এই পরীক্ষা দিয়ে আমি সবসময় পরীক্ষা দিয়ে 140-এর বেশি পাই। এখন মূল পরীক্ষার সময় তো আমার এটা কাজ করবে না। জুয়েল ভাই যে বলছিল যে সাম্প্রতিক সময়ে এই যে প্রশ্নের একটা পোর্শন কঠিন হয় সহজে, এমন কিন্তু সাম্প্রতিক সময়ের বিসিএস এর প্রিলিগুলো দেখা যায় আন্তর্জাতিক প্রশ্নগুলো ধারাবাহিকভাবে কঠিন হচ্ছে, জি। বাংলাদেশ বিষয়ে বলে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সহজ হচ্ছে। এখন এই জিনিসগুলো তো ধরে নিতে হবে, মানিয়ে নিতে হবে। আমি যখন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যার মানে যেই জায়গাতে স্ট্যান্ডার্ড কিছু কোয়েশ্চেন থাকে, সেটা বই হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, যাই হোক না কেন, এই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনের পরীক্ষা দিয়ে আমাকে মানিয়ে নিতে হবে যে আমার স্ট্র্যাটেজি সেট করতে হবে যে ওকে, আন্তর্জাতিকের প্রশ্ন কঠিন হচ্ছে ভালো, এই বিশ্বে আমি 11-12 বেশি টার্গেট আমাকে করা যাবে না। বাংলাদেশের প্রশ্ন সহজ হচ্ছে, ঠিক আছে, এখানে 30-এ তো আমি মোর দেন 25ও টার্গেট করতে পারি এবং আমি রিচ করতে পারি। এই জিনিসগুলো ঠিকঠাক করে নিয়েই আসলে পরীক্ষা দিতে হবে। এই জায়গাতে প্রশ্নপত্রের যে সেট আপ আছে, প্যাটার্ন আছে, এটা খুব বেশি জরুরি। কারণ আপনার প্রপার টুলস ছাড়া আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না আপ টু দ্য মার্ক। এবং এই যে প্রপার টুলের কথা বললেন, এই জায়গাটায় আমি যদি জুয়েলকে একটু প্রশ্ন করি যে আসলে মডেল টেস্ট দেওয়ার যে বড় গুরুত্বের জায়গাটা বা মোটিভেশনের জায়গাটা, এটা অনেকটা এরকম যে আমার পিয়ার যারা, আমার কমন প্রতিযোগী যারা, তাদের মাঝে নিজের অবস্থানটাকে রিয়াল এক্সামের আগে একটু রেপ্লিকেশন দিয়ে দেখে নেওয়া যে আমি কেমন করছি, হোয়াট আর মাই উইকনেসেস, হোয়াট আর মাই স্ট্রেংথস, আমি এক্সামের যে রিয়াল সেট, সেখানে আমি কতটুকু মানিয়ে নিতে পারবো পরিবেশটার সঙ্গে। তো এখন তোমার জন্য আমার প্রশ্ন, এটা আমরা শাওন ভাইয়ের কাছেও যাব, আসলে একটা মডেল টেস্ট মানে এটা ঠিক কিভাবে কাজ করে? এটা কি তোমাকে তোমার কি মনে হয় মোটিভেট করেছিল, নাকি অনেক সময় মডেল টেস্টে আমরা সবসময় ভালো মার্ক পাই না, অনেক সময় কম পাই, সেটা ডিস্ট্র্যাক্টও করে, আবার বিভিন্ন রকম একটা এফেক্ট ক্রিয়েট করে মানসিকতার উপর? তো তোমার উপর কেমন ছিল মডেল টেস্টের? আমার ক্ষেত্রে যদি হয়, আমার ক্ষেত্রে বলতে হলে এটা মিশ্র একটা প্রতিক্রিয়া। আমাকে এটা ডিমোটিভেট করেছে, মোটিভেট করেছে, আমাকে স্ট্র্যাটেজি ডেভেলপ করতে সহায়তা করেছে। এই মডেল টেস্টে দেওয়ার মাধ্যমে আমার কাছে মনে হয় আমি প্রথম আমার প্রিলিমিনারি পরীক্ষার সময় আমি যেই পড়াটা পড়েছি, আমি প্রথম মডেল টেস্ট দিতে এসে মনে হলো যে আমার আসলে কোনো পড়াশোনাই হয়নি, কারণ আমি হচ্ছে বিলো 100 মার্ক পাচ্ছি। তো এইটা আমাকে ডিমোটিভেট করেছে। পরের মডেল টেস্টটাতে আমি যখন পরীক্ষা দিলাম, যখন দেখলাম আমি 100 ক্রস করেছি, এর পরের পরীক্ষাতে আমি যখন দেখলাম হচ্ছে 110 ক্রস করেছি, তো এইটা আবার আমাকে মোটিভেট করছিল যে আচ্ছা, আমি এতদিন যে পড়াটা বইয়ে পড়েছি, কনসেপ্ট আকারে পড়েছি, সেটা প্রশ্ন আকারে একটু ঘুরিয়ে ফিরিয়ে স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম থেকে বা স্ট্যান্ডার্ড বই থেকে কোয়েশন প্যাটার্ন স্ট্যান্ডার্ড হওয়ার পরে আমার ইমপ্রুভমেন্টটা হচ্ছে। এবং
আমার যে স্ট্র্যাটেজি, আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে আমার যে কয়েকটা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে সেটার উপর আমার একটা SWOT অ্যানালাইসিস থাকা লাগবে। সেইটার উপর ভিত্তি করে যে আমার স্ট্রেংথ পয়েন্ট আছে, স্ট্রেংথ যে সাবজেক্টগুলো আছে যেগুলোকে আমি কম্পারেটিভলি একটু বেশি কমফোর্ট ফিল করি, সেখানে আমি অ্যাটাক করব, এটা আমি সবসময় বিলিভ করি। এবং আমি আমার জুনিয়র যারা আছে, এখন যারা পরামর্শ আছে, তাদেরকেও বলি যে আপনি আপনার সাবজেক্টকে ডিভাইড করে ফেলেন, এবং ডিভাইড করে হচ্ছে আপনার পছন্দের যে সাবজেক্ট, যেগুলোতে আপনি একটু কম কনফিডেন্ট, সেগুলোতে অ্যাটাক করবেন। এবার মডেল টেস্ট দিতে গিয়ে দেখলাম যে আমার কমফোর্ট জোনেই আমাকে হচ্ছে ডিফেন্স করতে হচ্ছে। তো এই যে সিচুয়েশনের সাথে সাথে আমার স্ট্র্যাটেজি চেঞ্জ করা, এবং ওই স্ট্র্যাটেজি অনুযায়ী হচ্ছে পরীক্ষা দিয়ে আমার কমফোর্ট জোনের বাহিরের একটা সাবজেক্ট থেকেও আমার কাঙ্ক্ষিত মার্কেট যেতে বেশি তোলা, আবার নিজের কমফোর্ট জোনের একটা সাবজেক্টের মধ্যে প্রশ্ন কঠিন হওয়ার কারণে মার্ক কমিয়ে নিয়ে আসা, কম দাগানো, নেগেটিভ মার্কিংয়ের হাত থেকে বাঁচার জন্য এই যে স্ট্র্যাটেজি ডেভেলপ করা, ওভারঅল একটা ফাইনাল মডেল টেস্ট আমাকে হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত পরীক্ষার জন্য হচ্ছে আরো ফিট করে তুলেছে। হ্যাঁ, পারফেক্ট করে তুলেছে আমার কাছে মনে হয়। তো এই জায়গাটায় আমি শাওন ভাইকে প্রশ্ন করতে চাই, তো আপনি তো ব্যাক টু ব্যাক বেশ, আপনি কতগুলো প্রিলি এখনো পর্যন্ত ক্র্যাক করেছেন? বিসিএস এ 4টা প্রিলি দিয়েছি, 4টা 41 থেকে 45 পর্যন্ত, আলহামদুলিল্লাহ সবগুলো পাস করেছি। আলহামদুলিল্লাহ। সো ইউ ডিড গ্রেট। তো আমি যদি একটু আপনাকে প্রশ্ন করি, আপনার তো অবশ্যই মডেল টেস্ট দেওয়ার অনেক এক্সপিরিয়েন্সেস আছে, আপনি দিয়েছেন। তো এখন ফ্রম এ ডায়াগনোসিস পয়েন্ট অফ ভিউ, একজন প্রার্থী হিসেবে যখন প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আসলে একটু আগে জুয়েল যেটা বলছিল, ম্যানেজমেন্টের একটা বড় টুল SWOT অ্যানালাইসিস, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এন্ড থ্রেট। তো আপনার ডায়াগনোসিসে আপনার কি মনে হয়েছে যে মডেল টেস্টের মতো আরো এফেক্টিভ টুল কি আছে যে প্রস্তুতি শানিত করার জন্য? মডেল টেস্টের গুরুত্ব খুবই বেশি, বিং নস্টালজিক, যে এই প্রিপারেশনের শেষের দিকে, যে 2020-এর শেষ থেকে 2021-এর শুরু, এই পুরো সময় তোমার মডেল টেস্টের উপর দিয়ে গিয়েছে। তো মডেল টেস্টের যেটা সুবিধা হতো, যে আমি মডেল টেস্ট দেওয়ার সময় দেখতাম যে আমি যখন 200 বৃত্ত ভরাট করছি, মানে 200 প্রশ্ন ফেস করছি, সব তো আর ভরাট করবো না, যে আমি কতগুলো দাগালাম, তার মধ্যে ভুল কয়টা হচ্ছিল, কত পাচ্ছি। মানে পরের দিকে আমি এইভাবে অ্যানালাইসিস করা শুরু করলাম যে কোন পোর্শনে আমার কতগুলো ছিল, যে বাংলাতে 35, এই জায়গাতে সাহিত্যের 20টার মধ্যে আমি কতগুলো দাগিয়েছি, কয়টা ভুল, ব্যাকরণ অংশ, মানে আমি একবারে কমপ্লিট একটা ব্রেকডাউনে যেতাম, যে তাহলে আমার দুর্বলতা কোথায়, আমার মানে কোন জায়গাতে রেগুলার আমি ভালো করছি। এই ধারাবাহিকতায় দেখা গেল যে 41-এ প্রিলি আমার গায়ে লাগে নাই, ঝড়ঝাপটা আমার গায়ে লাগেই নেই। তো একটা প্রবলেম দেখা দিল কোথায়, যে 41-এর যখন লিখিত প্রস্তুতি নিচ্ছি, তার 41-এর লিখিতর মাসখানেক আগে, 1 মাস 2 দিন আগে স্পেসিফিক্যালি বলতে গেলে, যে 43-এর প্রিলি শুরু হয়ে গেল। তো তখন তো আমি প্রিলির জন্য পড়া আমার পক্ষে সম্ভব না। তো আমি কী করবো, যে আবার সেই পুনরায় মুশিক হইব টাইপের, যে আমি আমার পুরোনো স্ট্র্যাটেজিতে ফিরে গেলাম, আমি আবার সকাল বিকাল মানে মডেল টেস্ট দেওয়া শুরু করলাম, যে রিটার্নে পড়া কিছু পড়ি, 2টা করে মডেল টেস্ট দিই, আর মডেল টেস্ট দিয়ে মানে দেখি যে আমার মানে আমি কতটুকু ফেস করতে পারছি, পড়া ঠিকঠাক আছে কিনা, আর টুকটাক কিছু ইনফরমেশন দেখে নেয়। সো মডেল টেস্টের পাশাপাশি আর কোনো টুলস নিজেকে মানে শানিত করার জন্য থাকতে পারে কিনা, কিন্তু আমি বলবো যে রিভিশনের পাশাপাশি মডেল টেস্টই মোটামুটি একমাত্র টুল এখন এই ক্ষেত্রে, এই জায়গাতে অল্টারনেট আর কিছু নাই। এখানে যদি আমি একটু অ্যাড করি আপনার সঙ্গে, যে মডেল টেস্ট আর অ্যাকচুয়ালি অফেন কল্ড দ্য মিরর অফ প্রিপারেশন। আপনার প্রস্তুতি একটা দর্পণের মতো কাজ করে, বাট ইউ হ্যাভ টু এনশিওর যে আপনার মিরর কতটুকু স্পষ্ট। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আপনার মিররে সিভিল সার্ভিসের রিয়াল এক্সামের স্ট্র্যাটেজি, রিয়াল এক্সামের যে ফিল বা স্ট্যান্ডার্ড যদি আপনাকে না দেখায়, প্রকৃত চিত্রটা কিন্তু আসবে না। সো কামিং ব্যাক টু শাওন ভাই, তারপর আমরা জুয়েলের কাছেও যাব। অনেক সময় দেখা যায় এই মডেল টেস্টের মাধ্যমে ডায়াগনোসিস করতে গিয়ে স্টুডেন্ট বারবার মনে করছে যে সে পরীক্ষা দিচ্ছে, বাট ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এখান থেকে অনেক সময় ডিমোটিভেটেড ফিল করে। তো এই যে বারবার দিচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে না, কারণ কি আসলে? এই জায়গাতে আমাকে যখন এরকম অনেকে পার্সোনালি বলে যে মডেলটা দিচ্ছি ভালো হচ্ছে না, বা মার্কস আসলে বাড়ছে না, তাকে প্রথমেই জিজ্ঞেস করি যে আপনি কতগুলো দাগাচ্ছিলেন, ভুল কয়টা হলো, মানে তার নেগেটিভ মার্কিং সম্পর্কে আমি আগে জানতে চাই। কারণ প্রিলিমিনারিতে বেশিরভাগ ক্ষেত্রে খারাপ করার একটা ফ্যাক্টর থাকে হচ্ছে নেগেটিভ মার্কিং, 25% জায়গায় এটা 50% হয়ে যায়। সো প্রাথমিকভাবে এটা একটা সমস্যা। তার পরবর্তীতে তাকে বলি যে একটু ব্রেকডাউন করেন, যে আপনি কোন পোর্শনে ভুল কতগুলো দাগাচ্ছেন আর সঠিক কতগুলো আপনার হচ্ছে। সো এই মানে ব্রেকডাউন করে নেগেটিভ মার্কিংয়ের মানে পাশাপাশি তার যে সাবজেক্টে সে একেবারে দাগাতে পারছে না বা কম, তাকে তখন বলা যেতে পারে যে আপনি অন্তত বিগত চাকরির যে প্রশ্নগুলো আছে আর একেবারে কোর যে কনসেপ্টগুলো আছে এই সাবজেক্টের, সেগুলোও যদি অন্তত চর্চা করা যায়, অর্ধেক প্রশ্ন সে কমন পাবে।
কারণ বিসিএস এর ইংরেজি সাহিত্য যে একটা খুব ভীতিকর, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছি সেই জায়গাতে আমি দেখেছি যে সাম্প্রতিক সময় যে 10টা করে যে আসছে লিটারেচারে 8টা 7টা 8টা কমন পাওয়া যায় শুধু বিগত প্রশ্ন থেকে। সুতরাং আপনি কেন এই অ্যাডভান্টেজ নেবেন না? আপনাকে তো সেই অ্যাডভান্টেজ রাইট ওয়েতে সেই অ্যাডভান্টেজটা আমাদেরকে নিতে হবে। তো এখন আমরা জুয়েলের কাছে যদি ফিরে আসি, তো জুয়েল তুমি তো হচ্ছে অনেকগুলো প্রিলি নিশ্চয়ই দিয়েছো, দু একটা প্রিলি তো এর আগে দিয়েছিলে, রাইট? তো এখন প্রিলির আগে তুমি নিশ্চয়ই অনেক মডেল টেস্টও দিয়েছো, সেখান থেকে অনেক লার্নিংসও আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময়ই দেখি যে প্রার্থীরা যখন মডেল টেস্ট দিচ্ছেন ওই রকম সিরিয়াসনেসটা নিয়ে তারা আসলে পরীক্ষাটা দিচ্ছেন না, বা বিভিন্ন ধরনের ইস্যুস থাকে। তো মডেল টেস্ট দেওয়ার সময়ও আসলে কিছু রাইট স্ট্র্যাটেজি আছে, অনেক সময় ভুল করে কিছু কাজ মডেল টেস্ট দেওয়ার সময়। তো সেই ভুলগুলো আসলে কি, তুমি যদি একটু আমাদেরকে বলো। আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বেসিক্যালি যে ভুলগুলো করে সেটা হচ্ছে মডেল টেস্ট দেওয়ার সময় সিরিয়াসনেসের জায়গাটা অনেক কম থাকে। ইয়েস, সে ঘরে বসে মডেল টেস্ট দিচ্ছে কিংবা কোনো প্ল্যাটফর্মে দিচ্ছে, কিন্তু সে 2 ঘন্টার সময়, সে 2 ঘন্টার সময়কে শান ভাই যেভাবে বললো 1 ঘন্টা 45 মিনিট ধরে আমি হচ্ছে দাগাবো, এরপরে সেখান থেকে ফিডব্যাক নিব এবং এই ফিডব্যাকটাকে আমি আবার স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাইক্লিক্যাল প্যাটার্নে হচ্ছে আবার শুরুর সাথে, রিভিশনের শুরুর সাথে সেটা কানেক্ট করব। যেমন আমি যদি একটা সাবজেক্ট পার্টিকুলারলি ধরে নিই যে বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলীতে অনেকগুলো সাব টপিক আছে। তো এখান থেকে যদি হচ্ছে কোনো একটা সাব টপিকে আমি দেখি বারবার যে আমার 2-3টা মডেল টেস্টে এই সাব টপিকের যে প্রশ্ন আছে সেটা আমি ডিল করতে পারছি না, তো এই ক্ষেত্রে আমার পরবর্তীতে বাংলাদেশ বিষয়াবলী যখন রিভিশন হবে, আমার মুখ্য বিষয় হবে প্রথমেই হচ্ছে ওই সাব টপিকটাকে আবার ভালোভাবে রিভিশন করা, কারণ এটা বারবার আমার জন্য হচ্ছে থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। তো এই যে সাইক্লিক্যাল প্রিপারেশনের জায়গাটা, এই জায়গাটা হচ্ছে খুব, যদিও সময় খুব কম, আর আমরা বিশ্বাস করি যারা হচ্ছে প্রিলিমিনারির জন্য খুব সিরিয়াসলি পড়াশোনা করে লাস্ট 1 মাসে এসে জাস্ট তার শুধু প্রিপারেশনটা নিতে হয়, আই মিন রিভিশনের জায়গাটা থেকে প্রিপারেশন নিতে হয়, কারণ তার পড়াশোনা এতদিনে হয়ে যায় প্রিলিমিনারির জন্য, জাস্ট লাস্ট টাইমের জন্য যতটুকু শেষ টাচ দেওয়া যেটাকে বলে আর কি, সেটার দিকে ইয়ে করতে হয়। তো আমার এই ক্ষেত্রে মনে হয় যে রাইট স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আপনি স্ট্যান্ডার্ড প্রশ্নটাকে খুঁজে বের করবেন ইয়েস, এবং ভালো আপনি প্রশ্ন হচ্ছে অ্যাসেস করতে হবে নিজেকে। মডেল টেস্ট দেওয়ার সময় কখনো আপনি চিন্তা করবেন না যে এটা তো জাস্ট একটা মডেল টেস্ট। আপনাকে মডেল টেস্ট দেওয়ার সময় চিন্তা করতে হবে এটা এইটাই real exam। প্রিলিমিনারি এক্সামিনেশন, এক্স্যাক্টলি। কারণ আমি এইখানে যা করব, এইখানে যা ভুলগুলা করব, আমি হচ্ছে পরীক্ষার হলে গিয়ে সেম ভুলগুলাই করে আসব। তো আমি যদি একটু জুয়েলকে আরো একটা ছোট্ট প্রশ্ন করে ফেলি, শাওন ভাই, এরপরে আমরা শাওন ভাইয়ের কাছে যাব। মডেল টেস্ট পরীক্ষাগুলো দেওয়ার ফলশ্রুতিতে প্রকৃত যখন ফাইনাল প্রিলিমিনারি পরীক্ষাটা যখন হবে, তখন কি কি কমন মিস্টেকস থাকে যেগুলার হওয়ার যে সম্ভাব্যতা সেটা কমে যায়? আমি যদি এক্সাম্পল স্বরূপ তোমাকে একটু ক্লু দিই এখানে, যে রোল নাম্বারটা রাইট ওয়েতে লিখতে পারা বা বারবার প্র্যাকটিসের মধ্যে রাখা, আবার আমি প্রশ্নের উত্তর করব 8 নম্বর প্রশ্ন, বৃত্ত ভরাট করছি 9 নম্বর বৃত্ত, তো এরকম কমন কিছু ভুল আছে, তুমি যদি একটু ফাইন্ড আউট করে দাও আমাদেরকে। ওকে, প্রথমত আমার কাছে মনে হয় যে ওয়েমার শিটে আপনাকে 200টা প্রশ্নের মধ্য থেকে 200টা ওয়েমারের প্রতিটা 4টা 5টা 4টা করে হচ্ছে বৃত্ত থাকে, সেখান থেকে আপনার রাইট বৃত্তটাই কিন্তু দাগাতে হবে। আপনি প্রশ্নে পাচ্ছেন, ওয়েমারে সেটা আপনি রিপ্রেজেন্ট করতে পারছেন না, তো আলটিমেটলি কিন্তু আপনাকে সেখানে হচ্ছে ইজিলি বাদ দিয়ে দেওয়া হবে, কারণ আপনি সঠিকটা পিক করতে পারছেন না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে বৃত্ত বরাটটাও কিন্তু অনেক হ্যাকটিক একটা কাজ। মানে আমার স্পষ্ট মনে আছে আমি যখন সর্বশেষ 46তম বিসিএস প্রিলিমিনারির জন্য মডেল টেস্ট দিচ্ছি, আমার ইন টোটাল টাইম লাগতো হচ্ছে বৃত্ত বরাটের জন্য 200টা প্রশ্নের মধ্য থেকে ইন টোটাল টাইম লাগতো হচ্ছে 16 থেকে 17 মিনিট শুধু বৃত্ত ভরাটে। হ্যাঁ, এবং আমার যে কম্পিটিটর আছে তারা কিন্তু এটা হাফ অ্যান আওয়ার পর্যন্ত হচ্ছে টাইম নিয়ে নিত, যে বৃত্ত বরাটের যে কাজটা। আমার কাছে মনে হয় এইটা ফাস্ট করে দিবে আপনার, এবং সঠিক ওয়েতে আপনি একদম অ্যাকুরেট দাগাতে পারবেন, অ্যাকুরেট বৃত্ত বরাট করতে পারবেন। এর পাশাপাশি আপনার একটা মডেল টেস্টের পরীক্ষাতে আপনি যেটা বলেন যে হচ্ছে নাম্বারিংয়ের ক্ষেত্রে নাম্বারিংয়ের প্রবলেমটা সলভ করে দিবে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার কতগুলো প্রশ্ন আপনি অ্যাটেম্পট করবেন। আপনার প্রশ্নটা দেখবেন, প্রশ্নটা দেখে কিন্তু আপনি একটা ওভারভিউ নেবেন যে এবারের প্রশ্ন যে 12টা 13টা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মধ্যে এবারের প্রশ্ন হচ্ছে কতগুলা সাবজেক্ট
কে হচ্ছে পিএসসি ধরাচ্ছে, মানে আমরা যেটাকে বেসিক্যালি বলি আর কি, যে এবার পিএসসি 2টা সাবজেক্টকে হচ্ছে টাফ করেছে, 3টা সাবজেক্টকে টাফ করেছে, আপনি প্রশ্নটা দেখে কিন্তু একটা ওভারভিউ নেবেন। ওই ধারণাটা মডেল টেস্ট দিলে ভালো গ্রো করে। এক্স্যাক্টলি, আপনি যখন একটা প্রশ্ন পাবেন, এই প্রশ্নটা পেয়ে কিন্তু আপনি একটা ওভারভিউ নেবেন, আচ্ছা এই প্রশ্নে সম্ভবত 130 প্লাস হচ্ছে কাটমার্ক হওয়া উচিত। এই যে আপনি প্রশ্ন দেখে প্রশ্ন অ্যাটেম্প্ট করার আগে একটা আপাত দৃষ্টিতে যে ধারণাটা নিয়ে নিচ্ছেন, সেটা কিন্তু পরীক্ষার হলে আপনার স্ট্র্যাটেজি ডেভেলপ করে ফেলছে। আপনি 44তম বিসিএস এর কথা যদি বলি, 44তম বিসিএস এর প্রিলিমিনারি মার্ক ছিল 126 প্লাস বা 124 থেকে 26-এর মতো ধরা হয়ে থাকে, মানে এটা ছিল হচ্ছে রেকর্ড মার্ক। এখন এই প্রশ্নটা দেখে কেউ যদি ডিটেক্ট করতে না পারে যে এই প্রশ্নটা কম্পারেটিভলি অন্যান্য বিসিএস এর চাইতে হচ্ছে তুলনামূলক একটু সহজ প্রশ্ন ছিল, এখানে কাটমার্কটা একটু বেশি যেতে হবে, তো এই ক্ষেত্রে কিন্তু একজন যদি 110কে আপাত দৃষ্টিতে ধরে রাখে যে 110 পেলে আমার প্রিলিমিনারি হয়ে যাবে, এই যে মিস্টেকটা হয়, এটা কিন্তু আপনার মডেল টেস্টে আপনি ওভারকাম করতে পারবেন। শাওন ভাই, আপনি এই জায়গাটা কিছু অ্যাড করবেন? না না, জুয়েল ভাইয়ের কথা সব চলে এসছে, আমি কিছু অ্যাড করতে চাচ্ছি না। সময় ব্যবস্থাপনার বিষয়টা খুব জরুরি। এই জায়গা থেকে অনলাইন আর অফলাইন আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাই, যে অনলাইনে সাধারণত যখন পরীক্ষা দিব, তখন ওই যে অনলাইনে বেশিরভাগ সময় পরীক্ষা দিলে হয় কি, ফোনের অপশনে আমরা ফিঙ্গার ক্লিক করলে কিন্তু হয়ে যায়। এক্স্যাক্টলি। ওই যে 15-16 মিনিট যে লাগলো, অনলাইনে পরীক্ষা দিলাম হচ্ছে 2 ঘন্টা, জি, তাহলে এক্সাম হলে যাওয়ার পরে এই 16 মিনিট আমার কোথায় যাবে? আমাকে তো তখন গোলা ভরাট করতে হবে। হ্যাঁ, যে ব্রেইন একটা মেসেজ পাচ্ছে, Yes. তো রিয়েল এক্সামে থাকলে ওই মেসেজটা আরো হ্যাঁ, এই জায়গাতে ব্রেন একটা মেসেজ পাচ্ছে। আর হচ্ছে প্র্যাকটিস, ঘরে বসে যখন আমি মানে ওএমআর বৃত্ত ভরাট করে পরীক্ষা দিব, বা যখন পরীক্ষাগুলো আমি সরাসরি ওএমআর শিটে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব, অনলাইনে পরীক্ষা দিব, অফলাইনেও আমাকে পরীক্ষা দিয়ে চর্চায় রাখতে হবে, কারণ তা নাহলে তো এক্সাম হলে এই টাইম ম্যানেজমেন্ট হবে না। 2 ঘন্টায় আমি 200 দাগাতে পারি, তাহলে এক্সাম হলে যাওয়ার পরে 16 মিনিট কোথায় যাবে? ওই জায়গাতে আমাকে 16টা কম অ্যান্সার করতে হবে। সেখানে আমি যদি পরের প্রশ্নে যাই, শাওন ভাই, তো এই যে মডেল টেস্ট আমাদের প্রার্থীরা বিভিন্ন সময় দিচ্ছেন, মডেল টেস্ট দেওয়াটার উদ্দেশ্য হচ্ছে আমার কিছু ফাইন্ডিংস খুঁজে বের করা। মডেল টেস্ট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ফাইন্ডিংসকে, আমার দুর্বলতা খুঁজে বের করা, এই দুর্বলতা আমাকে সরাতে হবে। এক্স্যাক্টলি। এই দুর্বলতা যদি আমি সরাতে না পারি, তাহলে এটাকে আমি অ্যাভয়েড করব। আমার প্রশ্নটাই ওই পয়েন্টে, যে আমরা তো সাকসেসফুলি আমাদের স্ট্রেংথ উইকনেস খুঁজে বের করলাম, পরীক্ষার যে এনভায়রনমেন্টটা, ইকোসিস্টেমটা, ওইটার সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য আমি প্রিপারেশন নিলাম, কিন্তু আমার লার্নিংটা কি আসলে, এবং সেই লার্নিংটাকে আমি সাস্টেইনেবল করবো কোন ওয়েতে? এই জায়গা থেকে আমার লার্নিং এটাই হচ্ছে, যেটা অলরেডি বলে ফেললাম, যে আমার দুর্বলতা কোথায় আছে, আমার সবলতা কোথায় আছে, এই দুর্বলতা এড়ানোর জন্য আমি কি করতে পারি। আর একান্তই যদি আমার কিছু করার না থাকে, যে না আমি ইংরেজি সাহিত্য একেবারেই পড়ি নাই, এখন আমি পারছি না, নতুন করে পড়ার সময় নাই, ওকে ঠিক আছে, দ্যাট জাস্ট মানে অ্যাভয়েড দ্যাট পোর্শন। তো উইলিয়াম শেক্সপিয়ার এটা বলেছে, এটা মনে হতে পারে দাগে একটা দিয়ে দিই, এই জিনিস করা যাবে না। সো যখন আমি পারছি না দুর্বলতা দূর করতে, এই জিনিসটা জাস্ট অ্যাভয়েড করি, বাকি অংশ থেকে আমি অ্যান্সার করার চেষ্টা করি। আর এর সাথে একটা কথা বলে রাখি, যে মডেল টেস্টের মাধ্যমে আপনার নিজেকে একটা টার্গেট সেট করতে হবে। সো ওই যে কাট মার্কসের যে বিষয়টা ছিল, যে নম্বর পেলে আসলে প্রিলিতে পাস আমরা করি, কখনোই ঘোষিত থাকে না, সাধারণত প্রশ্নভেদে এটা আপ ডাউন করে ফ্লাকচুয়েট করে। সো সর্বোচ্চ এখনো পর্যন্ত কাট মার্কস যেটা শোনা যায় যে 126 ছিল, তাই আমি সবসময় বলি যে 130কে টার্গেট রেখে নিজেকে প্রিপেয়ার করা ভালো। তাই আপনারা যখন মডেল টেস্ট দিবেন বা যাই করেন না কেন, টার্গেট যেন থাকে যে অন্তত 130 পাওয়ার মতো করে পরীক্ষা দিতে হবে। তাহলে সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসের যে হচ্ছে পরীক্ষার পরই আমরা দেখি যে কাটমার্ক নিয়ে একটা বিশাল আলোচনা হয়। তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমাদের যে দুজন আজকের আলোচক আছেন, তারা কিন্তু চমৎকার আমাদেরকে ফিডব্যাক দিয়েছেন বা আলোচনা করেছেন যে কাটমার্ক নিয়ে ইট ডিপেন্ডস, যে আসলে কোন সময় আপনি পরীক্ষাটা দিচ্ছেন, পরীক্ষার প্রশ্নের মান কেমন ছিল, ইভেন পরীক্ষার প্রার্থীদের কোয়ালিটিও কিন্তু একটা বড় ভ্যারিয়েবল, যে তারা আসলে কতটুকু ভালো করতে পারলেন। তো এই চমৎকার বিষয়গুলোকে মাথায় রেখেই আসলে আমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে, অ্যান্ড ইন দ্যাট কেস মডেল টেস্ট অ্যাকচুয়ালি হেল্প। তো এখন জুয়েলের কাছে আমার প্রশ্ন, যে আসলে আমি তোমাকে একটা গল্প বলি, শাওন ভাইকে একটু ছোট্ট একটা গল্প বলি। আমি একজন প্রার্থীকে চিনি যে আসলে তার যে মডেল টেস্ট দেয়া, সেই মডেল টেস্টের ফাইন্ডিংস থেকে কিভাবে নিজেকে আরও হচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড করা যায় সেটা নিশ্চিত করার জন্য একটা নোটবুক মেনটেন করে, এবং একই সঙ্গে সে একটা এক্সেল শিট মেনটেন করে। তার খাতার নাম হচ্ছে মাই মিস্টেক্স। তো এইখানে সে প্রতিনিয়ত যেই ভুলগুলো করে থাকে সেটা সে নোট ডাউন করে, এবং ওই টপিকটাকে সে ব্রেক ডাউন করে। এতে করে যেটা হয়, সে বলছিল যে এটা করার ফলশ্রুতিতে আমার ভুলের পরিমাণটা আরও বেশি কমে আসছে, আমি মডেল টেস্টগুলোতে পরবর্তীতে যখন অ্যাপ্রোচ করি তখন আমি বেটার পারফর্ম করতে পারি। এবং একই সঙ্গে তার একটা চার্ট রেডি হয়েছে এক্সেল শিটে,
ঠিক আছে? তো এক্সেল শিটে নিজের গ্রোথ বা নিজের ডাউনফল দুইটাই সে অ্যাসেসমেন্ট করতে পারছে। তো এই জায়গাটায় আমি যদি আমাদের প্রার্থীদেরকে একটু জানিয়ে রাখি যে আসলে উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমিতে আপনারা বিশেষ কয়েকটি সুবিধা পাবেন। এর মধ্যে হচ্ছে নিজের অ্যাসেসমেন্টের যে জায়গাটা, ওই যে আমরা একটু আগে বলছিলাম যে স্কোর, সে কত করছে, কত ভালো করছে, কত খারাপ করছে, এইটার একটা ভিজিবল রিপ্রেজেন্টেশন সে দেখতে পায়। এবং একই সঙ্গে যদি সে অনলাইনে পরীক্ষাটা দেয়, তাহলে সে সর্টিং করে আমি কোন ভুলটা করেছি এক নিমেষে কিন্তু সেটা খুঁজে পেয়ে ফেলতে পারে। সো দ্যাটস এ বিগ হেল্প আই থিঙ্ক, শাওন ভাই। তো এখন আমি আমাদের অতিথি দুজনকে একটা কনটেক্সট দিব, সেই কনটেক্সটের উপর আপনাদের মতামত চাইব। প্রথমেই যাব শাওন ভাইয়ের কাছে। ব্যাপারটা এমন যে একজন প্রার্থী যে অনেক মডেল টেস্ট দিচ্ছেন এবং সেটা দেওয়ার মাধ্যমে 80% মার্কস প্রতিবার তিনি অ্যাচিভ করেছেন, বাট তিনি সিভিল সার্ভিসের প্রিলিমিনারি ক্র্যাক করতে পারেন নাই। আরেকটা কেস, যিনি আসলে বেশিরভাগ মডেল টেস্ট পরীক্ষায় 50% মার্ক পেয়েছেন, বাট সিভিল সার্ভিসের প্রিলিমিনারি ক্র্যাক করেছেন। কেন? কঠিন প্রশ্ন। আপাতত মানে একদম প্রাথমিকভাবে আমার যেটা মনে হয় যে যিনি 80% বারবার মডেল টেস্ট পারছিলেন, তার প্রশ্ন সম্ভবত আপ টু দ্য মার্ক ছিল না। প্রশ্নের মান যে হ্যাঁ, যে প্রচলিত যে প্রশ্নগুলো ছিল সেগুলো দিয়ে উনি বারবার ওই একই গণনার মধ্যে উনি থেকেছে, ভ্যারিয়েশন ছিল না বা যাই হোক কোনো একটা কারণে সে ওইগুলোই বারবার ফেস করেছে। কিন্তু মূল পরীক্ষায় কিন্তু ভালো খারাপ মিলিয়ে থাকে, বিগত প্রশ্ন থাকে, নতুন প্রশ্ন, ফ্রেশ প্রশ্ন বিসিএসই অনেক বেশি সাপ্লাই করা হয় প্রত্যেকটা বিসিএসে। ওই জায়গাতে যে এই জায়গায় উনি হোঁচট খেয়েছেন এবং নার্ভাসনেস একটা কারণ হয়ে থাকতে পারে, নার্ভাসনেসের কারণে ওনার মার্কস কিন্তু কমে গেছে। আর যিনি 50%-এ যিনি বরাবর ভালো করেছেন, এমন হতে পারে যে উনি যে প্রশ্নগুলো সবসময় একটু হার্ড প্রশ্নে, একটু ডিফিকাল্ট প্রশ্নে উনি সবসময় মডেল টেস্ট দিয়েছেন এবং নেগেটিভ মার্কিং সম্ভবত উনি খুব বেশি একটা করেননি। মূল পরীক্ষায় সম্ভবত তো ওই ভালো খারাপ মিলিয়ে যে থাকে, সহজ প্রশ্নগুলো এই কারণে ওনার কাছে সহজতর মনে হয়েছে, কঠিন প্রশ্নগুলো উনি ফেস করতে পেরেছেন। আর আপ টু দ্য মার্ক থাকার কারণে হয়তো বা কাট মার্কস একটু কম ছিল, সেজন্য হয়তো বা উনি মূল পরীক্ষায় ভালো করতে পেরেছেন। তোমার কোনো অপিনিয়ন এখানে? এই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা আসলে কনটেক্সট না, আমার রিয়েল টাইম এক্সাম্পলই আছে এই ক্ষেত্রে। আমার এবং আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে সেম সিনারিওটা হয়েছে। তো আমি যে জিনিসটাকে ডিটেক্ট করতে পেরেছি পরে, সেটা হলো সে হচ্ছে প্রথমত সে কিছুটা ওভার কনফিডেন্ট হয়ে যায়। যেহেতু ভাই যেটা বললো আমি তার সাথে এগ্রি করি, শাওন ভাইয়ের সাথে, যে প্রশ্নের মান যখন একটু কম থাকবে, আপনি একটু কম মানসম্পন্ন প্রশ্নে যখন পরীক্ষা দেবেন তখন আপনি একটা 60-70+ মার্ক পেয়ে যাবেন এবং আপনার মাঝে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আপনি পিএসসির পরীক্ষাতেও ইচ্ছা মতো দাগাবেন। আপনি আপনার হচ্ছে উইক জোনে গিয়েও হচ্ছে অনেক অ্যাটাক করে বসে থাকবেন, অনেক বেশি দাগাবেন। তো যেটা আপনার নেগেটিভ মার্কিং, যেটা শাওন ভাই অনেক আগে আলোচনা করেছে যে পিএসসির পরীক্ষাতে নেগেটিভ মার্কিংটা খুব ভয়াবহ, অনেক কস্টলি, এটা এফোর্ড করাটা খুব টাফ হয়ে যায় একজন প্রিলিমিনারি ক্যান্ডিডেটের জন্য। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে কারণটার কারণে এই ধরনের সিচুয়েশনটা তৈরি হয় সেটা হলো যে আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, পিএসসির পরীক্ষা যখন দিচ্ছেন এবং আপনি যখন মডেল টেস্ট দিচ্ছেন, দুইটা জিনিসের মধ্যে যে ডিফারেন্স আছে সেটাকে রিয়ালাইজ না করা। মানে মডেল টেস্টের ক্ষেত্রে হচ্ছে আপনি দাগাচ্ছেন ইচ্ছা মতো, যেভাবে খুশি ওভাবে দাগাচ্ছেন, ফাইন, সেটা তো সমস্যা নেই, আপনার সিরিয়াসনেসের জায়গাটা কম। পিএসসি পরীক্ষা থেকে কিন্তু আপনি এটা করতে পারবেন না। পিএসসির পরীক্ষাতে গিয়ে ওই স্ট্র্যাটেজিক্যালি আপনাকে হচ্ছে আগাতে হবে। আপনি যে 50% মার্ক পেয়ে সে হয়তো স্ট্র্যাটেজিক্যালি এগিয়েছে যে আমাকে হচ্ছে আমার কমফোর্ট জোনের মধ্যে দাগাতে হবে, বেশি আমি দাগাবো না। আর স্ট্র্যাটেজির বাহিরে গিয়ে যখন আপনি দাগাবেন, কারণ 2 ঘন্টা পরীক্ষার মধ্যে আপনি 20 মিনিটের জন্য আউট অফ স্ট্র্যাটেজি যাবেন, আপনার পরীক্ষা খারাপ হয়ে যাবে। তা আমার কাছে মনে হয় এই কারণগুলোর জন্য এরকমটা। আশা করি আমাদের প্রার্থীরা যারা আছেন, বিশেষ করে আজকের আলোচনা থেকে যে ফাইন্ডিংসগুলো এসেছে, এটি আপনারা যেটা করবেন নিজের মধ্যে সেই অ্যাসেসমেন্টটা করবেন, বিশেষ করে স্টট অ্যানালিসিস এবং একই সঙ্গে মডেল টেস্ট দেওয়ার সময় যে কমন ভুলগুলো করে থাকি আমরা, সেগুলো কম্পারেটিভলি ধীরে ধীরে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টাটা আসলে আমাদের মধ্যে থাকতে হবে। তো এখন আলোচনার মোটামুটি আমরা শেষ পর্যায়ে আছি। আমি শেষের দিকে যদি একটা প্রশ্ন করি যে ভাই, মডেল টেস্ট যারা দিচ্ছেন তারা ডেফিনেটলি একটা বড় এক্সপেকটেশন নিয়ে দিচ্ছেন যে সিভিল সার্ভিস তারা ক্র্যাক করবেন, ইনশাল্লাহ আমরা সেটাও প্রে করি তাদের জন্য। তো মোটা দাগে যদি বলি যে আসলে ডায়াগনোসিস পয়েন্ট অফ ভিউ বাদ দিলাম, পরীক্ষার যে পরিবেশটা থাকে, অনেক সিরিয়াসনেস, লস অফ স্ট্রেস, মাথার উপর একটা বোঝা হয়ে দাঁড়ায়, যে শরীর ঘামতে থাকে, রাইট? তো এই পরিবেশের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারা, নার্ভটাকে নিজের কন্ট্রোলে রাখা, স্ট্র্যাটেজিটা ওই সময়ের মধ্যে জুয়েল বলতেছিল ডিজাইন করা, এই সব কিছুর জন্য যদি গুরুত্বের পয়েন্ট অফ ভিউ থেকে মডেল টেস্টকে একটু অ্যানালিসিস করেন।
হ্যাঁ, সময় আমি আসলে বেশি সময় নিতে চাচ্ছি না, কারণ প্রার্থীদেরও সময় এখন খুব গুরুত্বপূর্ণ। সো মডেল টেস্টে নিজেকে ডায়াগনোসিসের পাশাপাশি এই যে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, আমি ওই যে ঠিক বলছিলাম না যে অনেকে জুনিয়র অনেক সময় প্রশ্ন করলে আমি এটাই বলি যে কিন্তু মডেল টেস্ট ঠিক আছে আমরা যতই দেই, পিএসসির হল কিন্তু বাস্তবিক হলটা কিন্তু আসলে একটু আলাদা একটা ওয়েদার। সো ওই অ্যাম্বিয়েন্সের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যে আশেপাশে অনেক ক্যান্ডিডেট থাকবে, সবাই দাগাচ্ছে, সবাই তার কর্মে নিযুক্ত আছে, এটা দেখলেই যখন একটা টেনশন কাজ করে যে সবাই সব কিছু দাগাচ্ছে, আমি কেন বসে আছি, অনেক সময় এরকম হয় না। তাছাড়া ইনভিজিলেটররা থাকেন, তারা আসছেন, স্বাক্ষর করছেন। এই সামগ্রিক বিষয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এরকম পরিবেশে যদি একটা পরীক্ষা দেওয়া যায় এর আগে থেকে, আমার মনে হয় মানিয়ে নেওয়াটা একটু সহজতর হবে। সো যারা অনলাইনে পরীক্ষা দেন বা বইতে পরীক্ষা দেন, যাই করেন, অফলাইনেও যদি দু একটা পরীক্ষা এরকম আগে আগে দেওয়া যায়, আমার মনে হয় যে পরিবেশটার সঙ্গে একটু মানিয়ে নেওয়াটা সহজতর। যে আমি এরকম করছি না, মূল পরীক্ষা দিচ্ছি, হঠাৎ করে একজন ম্যাজিস্ট্রেট চলে আসতেন, কারোর সাথে একটু বাদানুবাদ হলো, বা তিনি একটু ঘুরে টুরে দেখে টেকে গেলেন, হয়তো বা একটু নার্ভাসনেস কাজ করতেও পারে। সো সামগ্রিক এই বিষয়গুলো মাথায় রেখে অফলাইনে যদি দু একটা পরীক্ষা দেওয়া যায়, আমার মনে হয় প্রার্থী একটু মানিয়ে নেওয়ার জন্য তার জন্য একটু বেটার একটা প্ল্যাটফর্ম। আমি এখানে একটু প্রশ্ন যদি ছোট্ট করে রাখি, যে আপনি যখন প্রস্তুতি নিতেন তখন কি আসলে অনলাইন এক্সামস বেশি দিতেন নাকি অফলাইনটা বেশি দিতেন? আমি অফলাইন বইতেও আমি পরীক্ষা দিতাম, মডেল টেস্টের বই। আমি সব সুযোগগুলো আমাকে নেওয়া লাগছে, কারণ অফলাইনে যদি আমি পরীক্ষা না দিই, সময় ম্যানেজমেন্ট আমি ঠিকঠাক মতো করতে পারবো না। জি। এই এক্ষেত্রে আমি যে জুয়েলকেও সেম প্রশ্নটা করি যে আসলে অফলাইন নাকি অনলাইন, বিশেষ করে যেহেতু শাওন ভাই অলরেডি অফলাইনের ইম্পর্টেন্স নিয়ে বলেছেন, অনলাইনেরও কিছু বিশেষ গুরুত্ব আছে, যেটা হচ্ছে অনেক প্রার্থী থাকে যাদের সুযোগ থাকে না, বাট অ্যাসেসমেন্ট তো আমাকে করতে হবে। তো সেক্ষেত্রে ইফেক্টিভনেস কিভাবে আমরা এনশিওর করতে পারি? আমার কাছে আমি ব্যক্তিগতভাবে আমি সব প্ল্যাটফর্মে পরীক্ষা দিয়েছি, অনলাইন অফলাইন, নিজের বাসায় বইয়ের মধ্যে। তো আমি সবগুলোতে পরীক্ষা দিয়েছি, যার যেভাবে সুযোগ হয়। তবে আমার কাছে মনে হয় এককভাবে কোনোটাতে ডিপেন্ডেন্ট থাকা উচিত না। আপনি শুধু অনলাইনে পরীক্ষা দিলেও আমি বলবো যে এটা না করা উচিত। আবার অপরচুনিটি শুধু অ্যাভেল করা, হ্যাঁ, যত এক্স্যাক্টলি, সুযোগ আছে সব এক্সপ্লোর করা, অ্যাভেল করা। এক্সপ্লোর করা। তো সুপ্রিয় দর্শকবৃন্দের জন্য এখানে জানাতে চাই, উত্তরণ ক্যারিয়ার স্কিলস একাডেমি কিন্তু রিসেন্টলি যে ওএমআর বুক আপনাদেরকে প্রোভাইড করছে, এটা অ্যাভেল করার মাধ্যমে আপনি ঘরে বসেও কিন্তু রিয়াল এক্সামের ফিলিংস নিতে পারেন। এখানে ওএমআর শিটে এক্সামস দিতে পারে স্টুডেন্টরা বা অ্যাসপিরেন্টরা, দেন সেটা স্ক্যান করার মাধ্যমে নিজের একটা অ্যাসেসমেন্ট রিভিউ তারা পায়। এবং ইন্টারেস্টিংলি, আমি ভুল করছি কোনগুলো, ঠিক কোনগুলো করছি বা কোনগুলো এড়িয়ে যাচ্ছি, এগুলোকে চমৎকারভাবে খুব কম সময়ে সর্টিং করে ফেলার সুযোগ কিন্তু আছে। এখানেও মজার এক্সপিরিয়েন্স, আমরা যখন পরীক্ষা দিতাম ফ্রেন্ডরা একসঙ্গে বসে একের ক, দুইয়ের ঘ, তিনের ক, এগুলো আর করতে হবে না। তো ডেফিনেটলি একটা চমৎকার সলিউশন। আমরা বিশ্বাস করি আমাদের প্রার্থীরা সেই সুযোগটা অবশ্যই নেবেন। শেষ মুহূর্তে যদি একটু বলি যে সময় অত্যন্ত কম, ভেরি ভেরি সুন পরীক্ষাটা হয়ে যাচ্ছে, এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের যে রোড ম্যাপ, 19শে সেপ্টেম্বর পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তারা সেই ট্র্যাক রেকর্ডটা দেখিয়ে আসছে। তো শেষ মুহূর্তে শাওন ভাই প্রার্থীদের জন্য কি বলবেন? প্রার্থীদের জন্য শেষ মুহূর্তে আমি এটাই বলবো যে শেষ মুহূর্তে এসে দু একজনের সাথে পার্সোনালি আমার মেসেজের কথা, সুতরাং তাদের এই মেন্টালিটিটা আমি দেখছি যে শেষ মুহূর্তে এসে তারা ভয় পেয়ে যাচ্ছে যে যা পড়েছি তা দিতে পারবো কিনা, তা অ্যাডপ্ট করতে পারবো কিনা, এই কারণে। সো শেষ মুহূর্তে আমার কাছে মনে হয় যে যা পড়েছেন কনফিডেন্ট থাকেন, পরীক্ষা দিয়ে নিজেকে মানিয়ে নেন যাতে ভুল না হয়, আর আপনার পুনঃ পরীক্ষা দেওয়া চর্চার মাধ্যমেই, নেট প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু প্লেয়িং ফিল্ডে ভালো রেজাল্ট হবে। সো সবার জন্য আমি শুভকামনাও জানিয়ে রাখছি, আশা করি ইনশাল্লাহ সকলেই ভালো করতে পারবেন। তো শেষ বক্তব্য হিসেবে আমরা জুয়েলের কাছ থেকেও শুনতে চাই প্রার্থীদের জন্য যদি তোমার কিছু বলার থাকে। আচ্ছা, শাওন ভাই যেটা বললো আমি সেটার সাথে অ্যাড করব। আমার কাছে মনে হয়, ধরে নেই সিচুয়েশনটা হচ্ছে আজকে একটু পরে আপনার প্রিলিমিনারি পরীক্ষা শুরু হবে, এবং এই পরীক্ষাটা শুরু হওয়ার মাধ্যমে আপনি প্রিলিমিনারিতে টিকবেন কি টিকবেন না সেটা নির্ধারণ করা হবে। জাস্ট নিজেকে নিজে বিশ্বাস করেন, আপনি পড়াশোনা করেছেন, আপনার পড়াশোনার পর হচ্ছে আপনি অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, নিজেকে যাচাই বাছাই করেছেন, এবং বেস্ট প্ল্যাটফর্ম থেকে পরীক্ষা দিয়ে আপনি সারা বাংলাদেশে নিজের অবস্থান, নিজের যে মিস্টেকগুলা সেগুলোকে হচ্ছে রিকভার করে আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিতে এসেছেন। আপনি আপনার সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, আপনার পিতামাতাকে স্মরণ করেন, তাদের কথা মনে করে আপনার নিজের উপর আত্মবিশ্বাস রেখে পরীক্ষার হলে যান। পরিশ্রম কখনোই বৃথা যেতে দিবে না। ধন্যবাদ সবাইকে। সো মডেল টেস্ট আর নট জাস্ট মেয়ারলি টেস্ট। আজকের যে সম্মানিত দুই আলোচকবৃন্দ আমাদের সঙ্গে ছিলেন, তাদের আলোচনায় সেটাই প্রমাণিত হয়েছে। আলোচনার একদম শেষ পর্যায়ে আমাদের দর্শকবৃন্দ এবং সম্মানিত প্রার্থীদেরকে জানিয়ে রাখি, অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে 47তম বিসিএস এর প্রিলি ফাইনাল মডেল টেস্ট এক্সাম, যেটি শুরু হবে আগামী 28শে আগস্ট থেকে উত্তরণ ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির প্ল্যাটফর্মে। Model test just does not assess your knowledge, it also trains your nerve, it also shapes the strategy.
সো এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে আরও শানিত করবেন, নিজেদের গ্রোথকে আরও ত্বরান্বিত করবেন। শুভেচ্ছা রইল। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।